ভাই যেটি প্রশ্ন করেছেন যে সংবিধান কি আসলেই সচল আছে নাকি না, সেই প্রশ্নটা আছে। এবং যদি সংবিধান সচল থাকে তাহলে জুলাই সনদ আসলে এই মুহূর্তে বাস্তবায়নের সুযোগ নেই, রেফারেন্ডামই একমাত্র পথ। এবং একইভাবে আপনিও কিন্তু এবং মানে বিএনপিও কিন্তু আসলে দেখছে যে এখনই সংবিধান সংস্কারের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য বিএনপি দেখছে। এই দুইটা বিষয় নিয়ে যদি আপনি একটু বলেন সংক্ষিপ্ত আকারে। আমার আবারও প্রশ্ন আপনার কাছে আছে। না, সার্টেনলি আমি ভিন্ন উদ্দেশ্য দেখি, এবং এই ভিন্ন উদ্দেশ্যটা না দেখবার কোনো কারণ নাই। ধরুন বাংলাদেশে এই সংবিধানটাকে আমরা মেনে নিয়েছি গণঅভ্যুত্থানের পর, যখন আমরা 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছি। যখন সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে একটা সরকার গঠন হয়েছে, তখনই কিন্তু আমরা সংবিধানটাকে মেনে নিয়েছি। এখন যদি সংবিধানটা পরিবর্তন করতে হয়, তাহলে কেবলমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেটা পরিবর্তন করতে পারেন, এবং সেটা কিভাবে করতে পারেন সেটাও কিন্তু সংবিধানে খুব স্পষ্টভাবে বলে দেয়া আছে। সো এখন নির্বাচন হওয়ার পরে যারাই ক্ষমতায় যাক, তারা দলগুলোর মধ্যে যদি ঐক্যমত হয় যে আমরা এই পরিবর্তন চাই, ক্ষমতায় যেই যাক না কেন 2/3 মেজরিটি দিয়ে তো কথা, তাই না? সংবিধান সংশোধন করতে 2/3 মেজরিটি লাগে। সো অন্য দলগুলো যদি ঐক্যমতে এই বিষয়গুলোতে একমত হয়, যে বিষয়গুলোতে তারা একমত হবে, সরকার যেই গঠন করুক না কেন 2/3 মেজরিটি সংসদে পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে না। মানে জয়ী প্রার্থীকেই 2/3 মেজরিটি পেতে হবে, জয়ী দলকেই পেতে হবে তা বলছি না, বলছি যে পুরো সংসদে একটা ঐক্যমত প্রতিষ্ঠা হলে যে কোনো সংবিধান যে কোনো সময় সংশোধন করা যায়। আর এই সংবিধানটাকে অনেকে 72-এর সংবিধান বলতে চাইছেন, এটা আসলে 72-এর সংবিধান নয়। 17টা সংস্কার পর এটা তো আর ওই সংবিধান থাকে না। ওখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন এসছে। সো এটাকে আপনি ওই সংবিধান বললে তো হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসছে। সো এটাকে ওই সংবিধান বললে হবে না। আর আমরা যেটা মনে করি, নির্বাচনটা ডিলে করলে কেউ কেউ মনে করছে যে তাদের জন্য সুবিধা হবে। তবে কতটুকু সুবিধা হবে, বাংলাদেশকে আদৌ রাজনীতিবিদদের কন্ট্রোলে রাজনীতিটা থাকবে কিনা, সেটাই কিন্তু হুমকির মুখে পড়বে। বাংলাদেশের ভেতরে যে ডিপ স্টেটের খেলা চলছে দীর্ঘদিন ধরে, তারও একটা খুব ভয়াবহ পরিণতি বাংলাদেশকে দেখতে হতে পারে। রুমিন আপা, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার যে সংসদীয় আসন, সেটি নিয়ে আসলে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। আপনি নির্বাচন কমিশনে গেছেন, সেখানে একটা হট্টগোল তৈরি হয়েছিল, এবং সবশেষ যেই আসন পুনর্বিন্যাসের যে সিদ্ধান্তটা এসেছে, সেখানে আসলে আপনার পক্ষেই গেছে, অর্থাৎ বিজয়নগরের বুধন্তি ও চান্দুরা দুইটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যেখান থেকে আসলে আপনি সংসদ সদস্য নির্বাচন করতে যাচ্ছেন বলে আমরা শুনছি, সেখানে যুক্ত হয়েছে। এবং এরপরে আমরা দেখেছি যে এটি নিয়ে আসলে মিছিল মিটিংও হয়েছে, এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এটি নিয়ে রিটও হয়েছে। আপনার এই মানে এই সমস্যার অবসান কবে ঘটবে? এবং বিএনপি তো সেখানে দ্বন্দ্ব, তাহলে বিএনপি দ্বন্দ্ব করে আসলে আপনাদের লাভ কি হচ্ছে? না দেখুন, নির্বাচনে এলাকার সীমানা নির্ধারণে যেটা দেখা হয় সেটা হচ্ছে ভোটারের সংখ্যা কত। যদি কোনো এলাকায় কোনো একটা আসন ভোটারের সংখ্যা হয় 6 লাখ, আর তার পাশের আসনে ভোটারের সংখ্যা হয় 4 লাখ, তখন একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়। 2 হচ্ছে ভৌগোলিক অবস্থা। ধরুন যেই দুটো ইউনিয়ন আমার সঙ্গে মানে সরাইলের সঙ্গে এসছে, তাদের থেকে সরাইলের দূরত্ব হচ্ছে 15 থেকে 20 মিনিট, আর তাদের থেকে সদরের দূরত্ব, ব্রাহ্মণবাড়িয়া 3-এর সদরের দূরত্ব অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা। তাহলে আপনি বলেন কোন দিকে গেলে তাদের সহজ হয়, সুবিধা হয়? 3 হচ্ছে প্রশাসনিক কার্যকলাপ। আমাদের এই দুটো ইউনিয়নের জমি রেজিস্ট্রি নানান কাজে তাদেরকে এই সরাইল উপজেলার উপরে নির্ভর করতে হয়। সো সকল দিক বিবেচনা করেই এই দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়া 2-এর সঙ্গে যুক্ত করেছে। অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি আ কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। মানে ভোটার সংখ্যা কত, এলাকার সীমানা, প্রশাসনিক কার্যাবলী কোথায় গেলে সুবিধা হয়, ভৌগোলিক হিসাবে দূরত্ব কোন উপজেলা থেকে কত দূর, এগুলো একেবারেই কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। এবং কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কখনো রিটে ডিসাইডেড হয় না। ভেরি ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে একটা রিট ফাইল করা হয়েছে। আমি এই ব্যাপারে, আমাদের সীমানা নির্ধারণী আইন 2021 আছে, সেটা 7 ধারায় বলছে এই আইনের অধীনকৃত সীমানা বা কোনো আঞ্চলিক নির্বাচন গঠন বা কমিশনের কর্তৃত্বে গৃহীত কার্যকারিতা বা কৃতকর্ম আলোচনা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো বিষয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু তারপরেও তারা রিট করেছেন, করতেই পারেন, এটা তাদের মানে অধিকার। 30 সেকেন্ডে সেটা বলবেন যে আপনারা বিএনপি যেই মানে অন্তর্কোন্দোলনে জড়াচ্ছেন, এটা আসন নিয়ে হোক কিংবা নানা ক্ষেত্রে হোক, সেটিকে আসলে আপনাদের দলকে দুর্বল করে তুলছে কিনা? আমি সম্পূরক প্রশ্ন করতে চাই যে রিসেন্টলি যে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখলাম যে ছাত্র শিবিরের মোটামুটি বলা যায় যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হচ্ছে দুটি ছাত্র সংসদ নির্বাচনে, এবং ছাত্র দলের যে হার, সেটির পিছনে অনেকে আসলে অন্তর্কোন্দল কিংবা
নিজেদের নেতৃত্বের প্রতিযোগিতাকে দেখছে। দুটি মিলে আপনার কি মনে হয় যে এই ডাকসু জাকসু নির্বাচনের ফলে কি সামগ্রিক রাজনীতি বা দেশের রাজনীতিতে কি একটু প্রভাব পড়বে? ডাকসু জাকসুতে একবারও অন্তর্কোন্দলের কথা আসে নাই, মানে এটা একেবারেই আসে নাই। এখানে অনেক কথা এসছে। কেউ বলেছে বিএনপির 1 বছরের কার্যকলাপের জন্য দায়ী, কেউ বলেছে দীর্ঘ 17 বছর ছাত্রদল যেতে পারে নাই ক্যাম্পাসে, সেটা এর জন্য দায়ী। কেউ বলেছে জামাতের ভোট, মানে আওয়ামী লীগের ভোট চলে এসছে জামাতের কাছে, এটা কেউ কেউ বলছে। নানানজন নানান কারণ বলছে, কিন্তু অন্তর্কোন্দল এটা কেউ বলে নাই। আর ব্রাহ্মণবাড়িয়া 2-3-এর মধ্যে এটাকে আমি অন্তর্কোন্দল বলবো না। ব্রাহ্মণবাড়িয়া 3-এর যারা ভুদুন্তি এবং চান্দুরার বাসিন্দা, তারা অ্যাপ্লাই করেছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের কাছে তো ভাই সব আছে, তথ্য উপাত্ত, ম্যাপ, ভোটার সংখ্যা সব আছে। তারা ওগুলো দেখে একটা গণশুনানির আয়োজন করেছে। গণশুনানিতে ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি সংসদ সদস্য মানে হতে চাইছেন, তিনি প্রায় 20-25 জনকে হিয়ারিং করিয়েছেন, কিন্তু ওনার শান্তি হয় নাই। আমার আসনে আমি একা হিয়ারিং করেছি। সো তারপরে যেটা ন্যায্য, যেটা মানে বাস্তবের যেটা গ্রহণযোগ্য, সেটা নির্বাচন কমিশন করেছে। অসংখ্য ধন্যবাদ রুবিনা বা আপনাকে। আমি শেষ প্রশ্ন সানি ভাই আপনাকে দিয়ে শেষ করব যে বিএনপি যেমনভাবে দেখে যে এই সংবিধান সংস্কারে যে তাড়াহুড়া করে যে দাবি, সেটা আসলে এক ধরনের এর পেছনে এক ধরনের মানে কূট উদ্দেশ্য বা উদ্দেশ্য থাকতে পারে, সেটিকে আপনি কিভাবে দেখেন? এবং অনেকে বলছে যে ডাকসু জাকসু নির্বাচনের পরে দেশের সামগ্রিক রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে এক ধরনের পরিবর্তন এসেছে। একদমই 2 মিনিট আছে, 2 মিনিটে যদি আপনি বলেন আপনার। জি ধন্যবাদ। আসলে যে রাষ্ট্রের মৌলিক সংস্কার বা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, রাষ্ট্রের পুনঃসজ্জা, এটা তো আসলে এই পুরো গণঅভ্যুত্থানের অ্যাসপিরেশন ছিল, আকাঙ্ক্ষাটা তো সেটা ছিল। এখন রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে, সংবিধানের সংস্কারের প্রশ্নকে যদি আপনি কুটচাল বলেন, তাহলে তো কেন বলছেন এটা আপনি ভালো। রুমিনা আপা একটা ইন্টারেস্টিং পয়েন্টও তুলেছেন, যখন আপনার আসলে প্রধান বিচারপতির কাছ থেকে রেফারেন্স নিয়ে যখন সরকার গঠন করা হয়, তখন তো সেই সংবিধান বলবৎই থাকে। দেখুন, সংবিধান বলবৎ থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সংবিধানের মানে হাউ ফার অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট, আপনি কোন পর্যন্ত ইন্টারপ্রিটেশনটা কত ন্যারো না ওয়াইডার ইন্টারপ্রিটেশন নেবেন। যদি আপনি খুব ন্যারো স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন নেন, হ্যাঁ, যে সংবিধান সমুন্নত আছে, সংবিধানের সব জারি, আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন 106-এর মাধ্যমে অ্যাডভাইজারি ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্ট ফর্ম করেছে, কিন্তু এই সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্টের আইডিয়াটা কোন প্রভিশনে লেখা আছে? তাহলে এই এই আইডিয়াটা আসলো কোত্থেকে? এটা কি সংবিধান সম্মতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ফরম্যাট পাওয়া গেছে সংবিধানে? আপনি আমাকে প্রভিশন দেখাতে পারবেন না। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, সংস্কার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, এটা সংবিধানে কোথায় লেখা আছে? আর ডাকসু জাকসু এটা জাতীয় নির্বাচনে ঐতিহাসিকভাবে বা জাতীয় রাজনীতিতে প্রভাব পড়ে, যে যদিও আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সঠিক নয়। কারণ একটা ছাত্র রাজনীতি বলুন বা স্টুডেন্টস কাউন্সিলের যে ইউনিয়নের যে নির্বাচন, এটা পিওরলি স্টুডেন্টদের মধ্যেই থাকা দরকার এবং ক্যাম্পাস সেন্ট্রিক হওয়া দরকার। কিন্তু দুঃখজনকভাবে এর প্রভাবটা আমাদের জাতীয় রাজনীতিক অঙ্গনেই পড়ে। তো এটা বলা যায় একটা জাস্ট মিনি ভার্সন অফ ন্যাশনাল পলিটিক্স, যেটা কাঙ্ক্ষিত। অসংখ্য ধন্যবাদ।